নমস্কার বন্ধুরা, অবশেষে যুব শক্তি ভরসা কার্ড অর্থাৎ যুব শক্তি প্রকল্প রাজ্য সরকারের তরফ থেকে শুরু করার ঘোষণা। এরা কিভাবে আবেদন করবে এবং কি এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে এক্স্যাক্টলি নতুন নিয়ম অনুযায়ী, এবং প্রচুর মানুষের নাম বাদও যাবে। কারা এই মাসে যে ৩,০০০ টাকা এই যুব শক্তি প্রকল্পের দরুন দেওয়া হবে সেটা কারা পাবে না, কারা পাবে এবং কি কন্ডিশনে পাবে এবং কিভাবে আবেদন করবে, দুটো পদ্ধতি তে কোথায় গিয়ে কিভাবে আবেদন করতে পারবে, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। কাজেই আপনাদের মধ্যে যে সকল ভাই বোন যুব শক্তি প্রকল্পের দরুন যুব শক্তিতে আবেদন করে মাসিক সরকারি ভাতা ৩,০০০ টাকা পেতে চাইছেন এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা রয়েছেন, তাহলে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই অ্যারো বাটনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। সমস্ত ইনফরমেশন এবং অফিসিয়াল ইনফরমেশন এখান থেকে পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করতে কোনো রকম টাকা লাগে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখনই সাবস্ক্রাইব করে নিতে পারো, ফ্রিতে সমস্ত ভিডিও পেয়ে যেতে। তো এরপরে বলে রাখি, এখানে যুবসাথী আগে যেটা ছিল নাম সেটা ছিল যুবসাথী, এখন যুবসাথীকেই করা হয়েছে কিন্তু যুবশক্তি। আগে যুবসাথী ভাতায় হিসাবে মাসিক কিন্তু ১,৫০০ টাকা দেওয়া হতো, মানে মাসে ১,৫০০ টাকা দেওয়া হতো, এবং এক্ষেত্রে এখন ভাতা হিসাবে ৩,০০০ টাকা মাসে দেওয়া হবে, অর্থাৎ দ্বিগুণ করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। আগে যা দেওয়া হতো যুবসাথীতে যুবশক্তিতে তার থেকে দ্বিগুণ অর্থাৎ ৩,০০০ টাকা দেওয়া হচ্ছে। এবং মেয়াদের কথা বলি, সর্বোচ্চ ৫ বছর মেয়াদ ছিল, কিন্তু তোমরা জানো এই যুবশক্তি মাত্র ২ মাস, বেশিরভাগই ২ মাস পেয়েছে, কেউ কেউ হয়তো ৩ মাস পেয়েছে। তুমি ক মাস যুবসাথীর প্রতি মাসে ১,৫০০ টাকা করে পেয়েছো অবশ্যই জানিও। কবার পেয়েছো, ক মাস পেয়েছো, ২ মাস না ৩ মাস? এক্ষেত্রে এই ৫ বছরের দেওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু সরকার পরিবর্তন হয়েছে ২ থেকে ৩ মাস এসছে, এবং এখন এই মেয়াদ আবার ৫ বছর পর্যন্ত ৩,০০০ টাকা করে তোমরা কনফার্মলি পাচ্ছ সরকারি অনুদান হিসাবে। একই সাথে ভেরিফিকেশনের কথা যদি বলি, যে এখানে কিন্তু যুবশক্তিতে যেহেতু ভোটের আগে খুব তাড়াহুড়া করে বিষয়টা হয়েছে, কিন্তু সেরকমভাবে তথ্য ভেরিফাই হয়নি। হ্যাঁ, এজ যাদের কম তারা পায়নি অবশ্যই, কিন্তু ভেরিফিকেশন অন্যরকমভাবে, ধরুন কেউ হয়তো ভালো টাকা ইনকাম করছে, অ্যাকচুয়াল বেকার নয়, বা প্রাইভেটে ভালো জব করছে, অ্যাকচুয়াল নিয়ম অনুযায়ী যারা পাওয়ার কথা না তারাও পেয়ে গেছে, কিন্তু এবারে কিন্তু কড়াভাবে ভেরিফিকেশন হবে এবং নতুন নতুন নিয়মও এসছে আবেদন করার আর এবং মানে পাওয়ার। প্রত্যেকে পাবে না, কিছু কন্ডিশন এসছে, আবার অনেক কিছু চেঞ্জও এসছে। আমি পুরোটা বলছি। প্রথমেই বলে রাখি যে কিভাবে পাবে। কি প্রথমে হচ্ছে সরকারি অনুদান, তোমার নিজের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে, ঠিক আছে? কেন দিচ্ছে, কেন দিচ্ছে? আপনার খরচের জন্য, ইন্টারনেট খরচ, বই, প্রস্তুতি, পরীক্ষার অনেকে প্রস্তুতি করে, বা অনেকে কোনো কারণে সরকারভাবে জব না দিতে পারার কারণে তারা যে ফর্ম ফিল আপ করে বা সার্ভাইভ করে, সেই কারণে টাকাটা দিচ্ছে। এবার এই টাকা দিয়ে আপনি কি করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি চাইলে ব্যাংকেও রেখে দিতে পারেন, আপনি চাইলে দীঘা গিয়েও ঘুরে আসতে পারেন এই ৩,০০০ টাকা দিয়ে। তো আমি জোকসার, তো আমি জাস্ট মজা করার জন্য বললাম। তো এটা বলছে এই খেতে দিচ্ছে, কিন্তু আপনি যেরকমভাবে ইউজ করতে পারেন, কারণ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে, যেহেতু আপনি মালিক সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে, সেক্ষেত্রে আপনি যেরকম ইচ্ছে, যেরকম জায়গায় খরচ করার ইচ্ছে সেই জায়গায় খরচ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার বলে রাখি যে আবেদন কীভাবে। আবেদন দুভাবে হবে, দুটো পদ্ধতি, অনলাইনেও হবে অফলাইনেও হবে। অনলাইনে কিভাবে করবেন, অফলাইনে করার এবারে নিয়ম কী, সমস্তটা আমি বলছি। তার আগে কিছু বিষয় জানা দরকার, যে কারা আবেদন করতে পারবেন। আপনার বয়স, সবার প্রথম বয়স ২১ থেকে ৪০-এর মধ্যে যদি আপনার বয়স হয়, ঠিক আছে? ২১ থেকে ৪০-এর মধ্যে যদি বয়স হয়, ২১ থেকে ৪০-এর মধ্যে যদি আপনার বয়স হয়, তাহলে কিন্তু আপনি এই অনুদান পেতে পারবেন। ২১ থেকে ৪০-এর মধ্যে বয়স, শোনা যাচ্ছে যেহেতু এবার দেখেছি রাজ্য সরকার আর বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রেও ৫ বছর করে বাড়িয়ে দিয়েছে, বিশেষ করে যুব সমাজের জন্য ৫ বছর করে সমস্ত কিছু এক্সটেন্ড করেছে। শোনা যাচ্ছে, কনফার্ম না,
শোনা যাচ্ছে যেটা 21 থেকে 40-এর জায়গায় 21 থেকে 45ও হতে পারে। ঠিক আছে, তো 21 থেকে 40-এর মধ্যে যারা রয়েছে তারা কনফার্মলি এটা পাচ্ছ। শিক্ষাগত যোগ্যতা যদি বলি 10 পাস, অর্থাৎ মাধ্যমিক পাস কিন্তু আপনাদের হতে হবে। মাধ্যমিক পাস বা মেট্রিক পাস যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনারা সরকারি অনুদান থেকে শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি না পাওয়ার জন্য সরকারি তহবিল থেকে 3,000 টাকা করে পাবেন মাসে। পরিচয়, আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের যুবক যুবতীদের জন্যই। পশ্চিমবঙ্গের যে সকল আমার ভাই বোন রয়েছে কিংবা আমার থেকে বড়ও যারা রয়েছে তারা যারা বেকার, এবার বেকার বলতে যারা কাজ করে তারাও পাবে, অনেক ক্ষেত্রে কাজ যারা করে পাবে না। নিয়ম রুলসগুলো আগে জানতে হবে, আমি বলছি সমস্তটা। তো পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং 4 নম্বর হচ্ছে কর্মের অবস্থান সম্পূর্ণ বেকার। এখানে বেকার বলতে বাড়িতে বসে থাকলে পাবে, কাজ করলে পাবে না এটাও ঠিক না। কারা পাবে কারা পাবে না আমি পুরোটা বলছি। তো এখানে 4টে বিষয় থাকতে হবে। বয়স থাকতে হবে 21 থেকে 40, যোগ্যতা থাকতে হবে 10 পাস, পরিচয় পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং কর্ম আপনাকে কর্ম বা পেশা হিসাবে বেকার বা আনএমপ্লয় চুজ করতে হবে। এক্ষেত্রে আমি বলে রাখি, বেকার বলতে কাদের বোঝানো হয়েছে? যারা সরকারি চাকরি করে তারা পাবে না, তারা তো একেবারেই বেকার নয়। ঠিক আছে, বেসরকারি যারা চাকরি করে তারা পেতেও পারে আবার নাও পেতে পারে। খুব ভালো করে মনোযোগ সহকারে শুনুন। আপনি বেসরকারি চাকরি করছেন বা প্রাইভেট জব করছেন, আপনার যদি স্যালারি অ্যাকাউন্ট থেকে থাকে কিংবা আপনার যদি প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিএফ থেকে থাকে তাহলে কিন্তু আপনি পাবেন না। তো কোম্পানিতে অফিসিয়ালি আপনার যদি কার্ড থাকে, আপনার যদি মেন ব্যাপার হচ্ছে স্যালারি অ্যাকাউন্ট যদি আপনার থাকে তাহলে আপনি পাবেন না কনফার্মলি। হয়তো অনেকে দেখা গেছে, আমার নিজেরও এক বন্ধু রয়েছে যে স্যালারি অ্যাকাউন্ট দিয়েছিল, স্যালারি অ্যাকাউন্ট ছিল কিন্তু তার সত্ত্বেও যুবসাথী পেয়ে গেছে। আবার অনেকে আছে যুবসাথীর ফর্ম পুরোটা ফিল আপ করেনি, শুধু অ্যাকাউন্ট নাম্বারটা ফিল আপ করেছে, লাস্টে গিয়ে পরে ফিল আপ করবে, সাবমিটই করেনি, সেও টাকা পেয়ে গেছে। এরকমও রয়েছে, মানে তার মানে ভালো করে ভেরিফাই হয়নি সেই কারণে। এবং যে সেই কারণেই আমি বললাম যে এবারে কিন্তু ভেরিফাইগুলো হবে। এবং যারা ধরুন বেসরকারি চাকরি করে হাতে টাকা নেই, সেটা হতে পারে যে তুমি সরকারের আন্ডারে চাকরি করছো, তুমি 10,000 টাকা পাচ্ছ প্রতি মাসে, তোমার মাইনে হচ্ছে 10,000 টাকা, কিন্তু আরেকজন যে হাতে টাকা পাচ্ছে, ঠিক আছে, তার মাইনে হচ্ছে 20,000 টাকা। তাও এই 20,000টা ছেলেটি পাবে, মাসে 20,000 ইনকাম করছে সেই ছেলেটি পাবে, কিন্তু 10,000 ইনকাম করছো তুমি পাবে না, কারণ তুমি অফিসিয়ালি একটা কোম্পানিতে কাজ করছো। যেমন ধরো কেউ ফুটপাতে একটা দোকান দিচ্ছে, ব্যবসা করছে, সে মাসে 25,000 টাকা সেই ছেলেটি আয় করে, কিন্তু সে পাবে কারণ সে অফিসিয়ালি এমপ্লয় নয়। সরকারের চোখে তুমি যদি কোনো কোম্পানির আন্ডারে কাজ করো, তোমার যদি স্যালারি অ্যাকাউন্ট থেকে থাকে তার মানে তুমি অফিসিয়ালি এমপ্লয়। ঠিক আছে, তোমার স্যালারি ঢোকে, তুমি প্রতি মাসে বেতন পাচ্ছ, কিন্তু কোনো যে ব্যবসা করছে তার কোনো স্যালারি অ্যাকাউন্ট নেই, সে 25,000 টাকা ইনকাম করছে মাসে, কিন্তু তার কোনো সঠিকভাবে প্রমাণ নেই, যার কারণে সে কিন্তু অ্যাকচুয়ালি আনএমপ্লয়ি ধরা হবে, দিলে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এবং কিছু যারা করেন না তারা তো অবশ্যই এটার বেনিফিট পাবেন। ঠিক আছে, এছাড়াও বলে রাখি যারা সরকারি সুবিধা এখন পাচ্ছেন, মানে সরকারিভাবে আপনি সুবিধা পাচ্ছেন, ধরুন আপনি এর সাথে সাথে আপনার 20 থেকে এই আমি যেটা বললাম যে 21 থেকে 40 বছরের মধ্যে যুবক যুবতী পাবে। আবার আর এখানে 25 থেকে ধরুন আপনি রাজ্য সরকারের থেকে অন্য কোনো প্রকল্পের দরুন বা অন্য কিছুর দরুন আরও মাসে কোনো না কোনো একটা অ্যামাউন্ট পাচ্ছেন বা কোনো প্রকল্প থেকে টাকা পাচ্ছেন, সরকারি অনুদান পাচ্ছেন, তাহলে কিন্তু আপনি পাবেন না। ঠিক আছে, এবং ইনকাম ট্যাক্স আপনি যদি আয়কর বিভাগকে আইটিআর ফাইল করেন, ঠিক আছে, তাও কিন্তু আপনি পাবেন না। এবার বলে রাখি আপনার, ঠিক আছে, এসআইআরে যদি নাম বাদ গিয়ে থাকে, ডিলিট হয়ে থাকে, অ্যাডজুডিকেশন হিসাবে থেকে থাকে বা আপনি যদি অ্যাবসেন্ট থেকে থাকেন, তাহলেও কিন্তু আপনাদের এই নাম না থাকার জন্য, ভোটার লিস্টে নাম না ওঠার জন্য কিন্তু আপনি এই সরকারি অনুদান থেকে বঞ্চিত থাকবেন। ঠিক আছে, এবং পরে যখন নাম উঠবে অটোমেটিক আপনার নাম উঠিয়ে দেওয়া হবে যখন আপনি আবার আবেদন করবেন।
তারপরে বলে রাখি টাকাটা কিভাবে পাবেন, ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন যেমনটি বললাম, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারকে আমরা শর্টে বলি ডিবিটি। এই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কি হয়, আগে কি হতো, আগে যখন প্রত্যেকে অ্যাপ্লাই করতো তখন একটা সমস্যা হতো যে অ্যাকাউন্ট নাম্বার কোনো কারণে ভুল দিল, তাহলে টাকাটা যাচ্ছে না, বা কেউ আইএফসি কোড ভুল দিল, বা সরকারি যারা এমপ্লয়ি আছে তারা টাইপ করতে ভুল করলো। তো এক্ষেত্রে এই সমস্যা আর হবে না, কারণ আপনার আধার কার্ড অটোমেটিক আপনার নাম্বার দিলে আপনার সমস্ত ইনফরমেশন আসবে, অর্থাৎ আধার কার্ডের নাম্বার সঠিক দিতে হবে। আর আধার কার্ডের সাথে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, তার মানে তার আর কোনো সমস্যা হবে না। আধার কার্ডের থ্রু ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করে আপনার আগে কিন্তু সরাসরি ডিবিটি লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্টে আপনার সরকারি অনুদান হিসাবে 3000 টাকা প্রতি মাসে ঢুকে যাবে কোনো রকম সমস্যা ছাড়াই। ক্লিয়ার? এবার কথা বলি যে আধার লিঙ্ক আপনাকে করে রাখতে হবে, আর দ্বিতীয় হচ্ছে ফোন নাম্বার। ফোন নাম্বার লিঙ্কের কেন কথা বলছি, দেখুন ডিভিডি করতে গেলে ফোন নাম্বার আধার কার্ডের সাথে কানেকশন দরকার, এছাড়া ফোন নাম্বারের প্রয়োজন নেই। তো সেই কারণে ফোন নাম্বারও লিঙ্ক করে রাখতে হবে, ঠিক আছে? এবার বলে রাখি সরাসরি সমস্ত ঠিকঠাক থাকলে ডিভিডি যদি থাকে তাহলে কিন্তু আপনার প্রতি মাসে 3000 টাকা ঢুকে যাবে। আপনারা যদি বলেন যে কিভাবে ফোন দিয়ে ডিভিডি চেক করব, তার একটা অথেন্টিক সরকারি ওয়েবসাইটও লঞ্চ হয়েছে এই 1-2 দিন আগে। আপনারা যদি বলেন আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো নতুন সরকারি ওয়েবসাইটে গিয়ে কিভাবে আপনারা ডিভিডি করতে পারেন, যাতে আপনার চেক করতে পারেন বা চেঞ্জ করতে পারেন অ্যাকাউন্ট, যাতে আপনার কোনো রকমভাবে সমস্যা না হয় সরকারি অনুদান ব্যাংক অ্যাকাউন্টে পেতে। কমেন্টে লিখুন ডিবিটি, তাহলে আমি বুঝতে পারবো এই ভিডিও আপনারা চাইছেন, ঠিক আছে? এবার বলে রাখি কী কী আবেদন করতে গেলে কী কী লাগবে। আধার কার্ড লাগবে, যেখানে ডিবিটি লিঙ্ক করতে হবে। বয়সের প্রমাণ লাগবে, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা জন্মের সার্টিফিকেট যে কোনো একটা দিলেই হবে। তারপরে আপনার একটা পাসবইয়ের প্রথম পেজের ছবি লাগবে, স্ক্যান কপি লাগবে, যেখানে আপনার অ্যাকাউন্টটি আপনার তার ইনফরমেশান নেওয়ার জন্য। ও তারপরে শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট লাগবে, যে আপনি মাধ্যমিক পাস করেছেন তার প্রমাণস্বরূপ আপনাকে মাধ্যমিকের অ্যাডমিট কিংবা এই মাধ্যমিকের মার্কশিট কিংবা সার্টিফিকেট যে কোনো একটা দিলেই হবে। এবার 5 নম্বর হচ্ছে ঠিকানার প্রমাণ, মানে ভোটার কার্ড, রেশন কার্ড কিংবা পাসপোর্ট যদি থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাড্রেস প্রুফ হিসাবে সেই প্রমাণ যে কোনো একটা দিলেই হবে। তারপরে পাসপোর্ট সাইজ একটি ছবি লাগবে, রিসেন্ট ছবি, এবং কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে দেবেন, আদারওয়াইজ দেওয়ার প্রয়োজন নেই। এই কটা ইনফরমেশন কিন্তু আপনার লাগছে। এবার বলে রাখি, বললাম অনলাইন এবং অফলাইনে আবেদন করে যাবে। অফলাইনে আবেদন কিন্তু 4 স্টেপে হবে, 4টে স্টেপ রয়েছে। অফলাইনে কোথায় গিয়ে আবেদন করতে পারবেন, আবেদনের জায়গা কি, আবেদন কোথায় যাবেন, বিডিও অফিস, এসডিও অফিস, পঞ্চায়েত কিংবা মিউনিসিপ্যালিটি। এই 4টে জায়গা থেকে আপনার কাছে, আপনার বাড়ির কাছাকাছি যেটা সুইটেবল হবে আপনি সেখানে গিয়ে করতে পারেন। আপনি বিডিও অফিস যেতে পারেন, আপনি এসডিও অফিস যেতে পারেন, আপনি মিউনিসিপ্যালিটি যেতে পারেন, আপনি পঞ্চায়েত যেতে পারেন। গিয়ে সেখানে গিয়ে আপনি অফলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। সেখানে যাবেন, বলবেন যে যুবশক্তি ভরসা কার্ডের জন্য ফর্ম ফিল আপ করবো, তো আপনাকে একটা অ্যাপ্লিকেশান ফর্ম দেবে, সেটাকে ফিল আপ করবেন। তারপরে যে যে ডকুমেন্ট ওরা চাইবে, সব ডকুমেন্ট তো চাইবে না, কিছু ডকুমেন্ট হয়তো চাইবে, এই ডকুমেন্ট আপনাকে রাখতে হবে ফর্ম ফিল আপ করতে গেলে। এবার তার মধ্যে ধরুন 4টে ডকুমেন্ট চাইলো, তো সেই ডকুমেন্টগুলো দেবেন, তারপরে সেটাকে সাবমিট করে সেখানে জমা দিয়ে দেবেন, মোট কথা। এবার আর দ্বিতীয় হচ্ছে কবে থেকে এই মানে ফর্ম ফিল আপ কালেক্ট করতে পারবেন, আবেদন করতে পারবেন, সেটা আমি বলছি। তারপরে বলে রাখি অনলাইন পদ্ধতি। অনলাইনে কিন্তু 6 স্টেপ আছে, 6টা স্টেপ আপনার ফর্ম ফিল আপ কমপ্লিট হবে, এবং খুব ভালো ব্যাপার, বাড়িতে বসে ফোন দিয়েই আপনি কিন্তু আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বলে রাখি প্রথম স্টেপ, ফার্স্ট স্টেপের কথা। ফার্স্ট স্টেপ কি, ফার্স্ট স্টেপ হচ্ছে অনলাইনে ওয়েবসাইটে যেতে, ওয়েবসাইটে সরকারি ওয়েবসাইটে অবশ্যই যাবেন, ফোন নাম্বার দেবেন আপনার, দ্বিতীয় স্টেপ ফোন নাম্বার দেবেন, তৃতীয় স্টেপে আপনার ফোনে একটা ওটিপি আসবে, ঠিক আছে? ওটিপি আসবে, এই ওটিপি আসার পর এখানে আপনার ফর্মটা ফিল আপ করবেন। আপনি কি হচ্ছে আপনার ফর্ম ফিল আপ করবেন, ঠিক আছে? এবার ফর্ম ফিল আপ করবেন, এখানে ফর্ম ফিল আপ করে আপনার সমস্ত ডিটেলস দেবেন, আপনার আধার কার্ড নাম্বার, আপনার ভোটার কার্ড নাম্বার, আপনার মানে আপনার এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, আপনি অ্যাকচুয়ালি অ্যাড্রেস প্রুফ, ঠিক আছে? এই সমস্ত ডিটেলস আপনি দিয়ে দিলেন। তারপরে আপনার শিক্ষাগত যোগ্যতাগুলো দিয়ে তারপরে ডকুমেন্ট অ্যাটাচ করার অপশান আসবে, ডকুমেন্টগুলো ছবি তুলে স্ক্যান কপি আপনাকে আপলোড করে দিতে হবে। এই ডকুমেন্টগুলো আপলোড করে দিয়ে সাবমিট করে দিলেই অটোমেটিক কিন্তু সাবমিট হয়ে যাবে। অনলাইনে যারা করবেন একটা সাদা পেজে ডকুমেন্ট আপলোডের সময় আর একটা এক্সট্রা
জিনিস লাগবে, সেটা হচ্ছে সিগনেচার। সিগনেচার নিজের সাদা পেজে সিগনেচার করে তার ছবি তুলেও ডকুমেন্ট হিসাবে আপলোড করতে হবে, ঠিক আছে? তো এই ধাপগুলো হবে। এবার কথা হচ্ছে কোন ওয়েবসাইটে তৈরি হবে? সরকারি ওয়েবসাইট। দেখো এখনও ওয়েবসাইট কিন্তু কোনটায় চালু হবে বা অফলাইনে আবেদন কিন্তু চালু হয়নি। প্রসিডিওর বললাম, আবেদন কিন্তু জুন মাসেই অনলাইনে মানে যে সাইট রয়েছে ওয়েবসাইট সেটা কিন্তু চালু হবে। এবং মন্ত্রিসভায় কিন্তু এই নিয়ে আলোচনা হচ্ছে এবং খুব দ্রুত গতিতে কিন্তু কাজ চলছে। সমস্তটা জুন মাসেই কিন্তু আপনারা জানতে পারবেন এবং আবেদন করতে পারবেন। যেগুলো বললাম আবেদনের জন্য লাগবে সেগুলোকে গুছিয়ে রাখুন ডকুমেন্টগুলো এবং ডিভিডি লিঙ্ক করে রাখুন। আর যারা ডিভিডি লিঙ্ক করতে পারছেন না, ফোন দিয়ে কীভাবে সহজ উপায়ে নিজের যে সরকারি ওয়েবসাইট সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে প্রকাশিত হয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে কীভাবে করবেন বা চেক করবেন, কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করবেন, সেগুলো যদি জানতে চান কমেন্ট সেকশানে লিখুন ডিবিটি। ডিবিটি লিখলে আমি বুঝে যাবো ওই ভিডিও চাইছেন, আমি আরও একটা ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে? কোনো প্রশ্ন থাকলেও কমেন্টে করতে পারেন। থ্যাংক ইউ।